সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। শপথ নিলেন নতুন নির্বাচন কমিশন, এ বিষয় নিয়ে আজ আলোচনা করব। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম, আছেন দৈনিক দিনকাল সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আরও আছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে দিয়ে। আমি জনাব মোফাজ্জল করিম আপনাকে দিয়ে শুরু করি। আজ কাজী হাবিবুল আওয়ালকে দেশের নতুন সিসি এবং আরও 4 জন কমিশনার শপথ নেওয়ার মাধ্যমে দেশের নতুন একটি নির্বাচন কমিশন পেল জাতি। তো আমি যদি একেবারে সহজ করে আপনার কাছে জানতে চাই, আপনার দৃষ্টিতে কেমন হলো এই নির্বাচন কমিশন? ধন্যবাদ আপনাকে। আমার দৃষ্টিতে কেমন হলো এটা বলার আগে আমার সর্বপ্রথম আমার নিজের পক্ষ থেকে, আমরা এখানে যারা আছি সকলের পক্ষ থেকে এই নবনির্বাচিত কমিশনকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের সুসাফল্য কামনা করি। এটা দেশবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষা, যে শ্বাসরুদ্ধকর একটা অবস্থার মধ্যে ছিল গত 5 বছর নির্বাচন কমিশন নিয়ে। প্রত্যেক দিন একটা না একটা কিছু, একটা কি বলবো, দুর্ঘটনা বা অঘটনের মতোই আর কি ঘটতো। সুখবর খুব একটা এটা পাওয়া যায় নাই। যে 2-1বার পাওয়া গেছে সেটি ফোটা, যেমন নারায়ণগঞ্জ নির্বাচন সম্প্রতি হয়ে গেল, বছর 5 আগে হয়েছিল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। এতে মানুষ যে কত পুলকিত হয়েছিল ভালো নির্বাচন হয়েছে দেখে, আমরা সবাই খুব স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। কিন্তু এছাড়া এমনকি একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনও রক্তপাতবিহীনভাবে হয় নাই। যাই হোক, তো আশা করছি আমরা এবার যারা আজকে শপথ নিলেন তাদের সাফল্য আমরা সবাই কামনা করি, দেশবাসীও চায়। এবং আমরা মনে করি যে বিগত কমিশন যে সমস্ত ভুলভ্রান্তি করেছে, যদিও প্রধান নির্বাচন কমিশনার জনাব হুদা তিনি যাওয়ার সময়ও বলে গেছেন যে না, আমরা সাফল্যই অর্জন করেছি। ওই যে বলে না মুসলমানের এক কথা, মুসলমানের এক কথা, উনি তো বলেছেন যে উনি সফল, যেহেতু উনি সমস্ত নির্বাচনগুলো উনি শেষ করে যেতে পেরেছেন। ইভেন কি করোনা কালেও উনি নির্বাচনগুলো করেছেন। তো ওনার সাফল্যের মাপকাঠি দেখে আমি একটু বিস্মিত হচ্ছি। মানে আমি পরীক্ষা দিয়েছি, 10 পেপার পরীক্ষা ছিল, 10 পেপারেই পরীক্ষা দিয়েছি, অথবা আমি সফল। কিন্তু একটাতে পেয়েছি 5, আরেকটাতে পেয়েছি 3, 2 লাড্ডু। এটাও কি সাফল্য হলো? যে যাই হোক, এবার সমালোচনা করতে চাই না। যে যা হয়েছে গত 5 বছরে তার থেকে শিক্ষা নেবেন আশা করি এই কমিশন। সবচাইতে বড় কথা হচ্ছে, জাতির প্রত্যাশা হচ্ছে যে এবার একটা মেরুদণ্ড বিশিষ্ট একটা কমিশন আমরা চাই, মেরুদণ্ডহীন নয়, নিশ্চয়ই এবং সাহসী। হ্যাঁ, এটা তো সমগ্র জাতিরই প্রত্যাশা ছিল। আমি একটু সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে যাই। যে কথাটা আমরা বলা হচ্ছিল যে মেরুদণ্ড সহ সাহসী নির্বাচন কমিশনার চাই, আপনি কি বলেন? এটা তো খুব কঠিন চ্যালেঞ্জ একটা সামনে তাদের। ধন্যবাদ আপনাকে, এবং আমিও অভিনন্দন জানাই নতুন কমিশনকে। কিন্তু দেখেন, যে কাঠামোর বাইরে আমরা যেতে পারিনি। 3 জন সচিব, 1 জন সামরিক বাহিনীর, 1 জন বিচার বিভাগ, বাস হয়ে গেল আমাদের, একজন মহিলা, একজন নারী। সেটাই তো সেই নির্বাচন কমিশন হয়েছে। আমরা কিন্তু নতুন পুরনো ধাঁচেই একটা নতুন কমিশন করেছি। শুধু এইটুকু বলা যায় যে আমরা মানুষের কাছে নাম নিয়েছি সার্চ কমিটির মাধ্যমে, সার্চ কমিটির আইনটাও হয়েছিল। এখানে কয়েকটা অবজারভেশন একটু রাখতে চাই। একটা হলো যে আমরা যেটা প্রত্যাশা করছি যে নির্বাচন কমিশন খুবই মেরুদণ্ড সম্পন্ন হবে, নির্বাচন কমিশন সৎ, যোগ্য, নির্লোভ ইত্যাদি হবে এবং অত্যন্ত দক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। কিন্তু গত 50 বছরে আমাদের প্রশাসনিক কাঠামোটা যদি দেখি আমরা, তাহলে আমি খুব একটা মিল খুঁজে পাই না। আমাদের প্রশাসন যদি এতই দক্ষ হতো, এতই যদি সৎ হতো, তাহলে বাংলাদেশের কোনো অফিসে এখনও কেন মানুষ টাকা অথবা ক্ষমতার ব্যবহার ছাড়া কোনো সেবা পায় না কেন? আমি এর সাথে মেলাতে পারি না, দক্ষতাকে মেলাতে পারি না, আমি সততাকেও মেলাতে পারি না, সততার বার্তার ধোপে টেকে না। আমি যেটা দেখি যে এই সরকারি কর্মকর্তারা, বিশেষ করে আমলা শ্রেণী, তারা একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত
জনগণের অর্থে সুবিধা ভোগ করে করে একটা জায়গায় আসে এবং সুবিধাগুলোকে তারা নিশ্চিত করে বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দা কানুন করে। সুতরাং সুবিধা যাদের বৈশিষ্ট্যের মধ্যে থাকে তারাও যে খুব ভালো কিছু উপহার দেয় আমি তা মনে করি না। 3 নম্বর যেটা, সেটা হলো দক্ষতার প্রশ্নটা যেটা বলছেন, এদেরকেই তো বিভিন্ন কর্পোরেশনে পাঠানো হয়, বিভিন্ন ব্যবসা, একটি প্রতিষ্ঠান তো লাভজনক হিসেবে তারা পরিণত করতে পারে না। সুতরাং তারা খুব দক্ষ, সেটাও কিন্তু আমি অন্তত আমার কাছে মনে হয় না। সুতরাং এখানে যে কাঠামোটা আমরা তৈরি করেছি এবং আইনটা যেভাবে করা হয়েছে যে প্রশাসনের 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদির মাধ্যমে আসলে একটা বিশেষ শ্রেণীর জন্য একটা প্রিভিলেজ স্কোপ তৈরি করা হয়েছে নির্বাচন কমিশন। যিনি সিএসি হলেন তিনি তো মূল তো বিচার বিভাগ, কিন্তু উনি সচিবের দায়িত্ব পালন করেছেন লম্বা সময় ধরে। এইটার বাইরে হলো আমরা অতি প্রত্যাশা করছি কিনা, কারণ মেরুদণ্ড নির্ভর করে যদি নির্বাচনকারী সরকার, তার প্রশাসন, তার আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই সময় নির্বাচনের পরিবেশ কেমন থাকবে এবং নির্বাচনী দল এবং প্রার্থীর আচরণ কী হবে। সুতরাং আমরা এখন তাদেরকে অভিনন্দন জানাই, প্রত্যাশা করি, এবং তাদের সামনে চ্যালেঞ্জ কিন্তু অনেক। তাদের সামনে হুদা ইমিডিয়েট পাস যে কমিশন ছিল তার যে ভাবমূর্তির সংকট ছিল সেই চ্যালেঞ্জটা রয়ে গেছে কিন্তু। সুতরাং সেখান থেকে বের হয়ে এসে তারা ভালো কিছু উপহার দিবেন আমরা প্রত্যাশা করতে পারি, কিন্তু বৃক্ষ তো ফলেই পরিচয়। জি, ডক্টর রেজওয়ান। আমিও প্রথমে আশা করতে চাই যে এই ইলেকশন কমিশন সম্ভবত মেরুদণ্ড সম্পন্ন হবেন। কিন্তু আপনি দেখেন যে যদি আপনি গত নির্বাচন কমিশনটা দেখেন, একই কাঠামো, দুইজন বিচারপতি, একজন জাজ, একজন সামরিক বাহিনীর লোক, একজন মহিলা সিনিয়র সচিব, 3 জন সব মিলিয়ে এই কমিশন গঠিত হয়েছে। মিস্টার এক্সের জায়গায় মিস্টার ওয়াই, এইটুকু পার্থক্য হয়েছে। এবং মিস্টার এক্স যা পারেন নাই মিস্টার ওয়াই বিপ্লবের মাধ্যমে সেটা করে দেবেন, এটা আশা করা খুব যৌক্তিক না। এবং যেমন পত্রপত্রিকা আজকেই রিপোর্ট বের হয়েছে যে প্রেসিডেন্ট শুধুমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে উনি স্বাধীন, অন্য সকল ক্ষেত্রে প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে। এটা তো সাংবিধানিক বাধ্যবাধকতা। ঠিক আছে, এখন আপনি এই যে 5 জন লোক নিয়োগ করা হলো, তারা কি স্বাধীনভাবে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট, নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে নিয়োগ করেছেন? সেটা তো যদি সাংবিধানিক, ভাই কত সংবিধান দেখলাম না 70 বছরে, সংবিধান অনেক দেখলাম, কিন্তু যদি আপনার এটা স্বাধীনভাবে না পারেন তাহলে কিন্তু এই কমিশন আবার আরেকটা হুদা কমিশন হবে, নাম খালি নাম পরিবর্তন হবে, আওয়াল কমিশন, হুদা কমিশন, এইসব। তো সুতরাং আপনি কতটা, যেমন ধরেন যেমন বরিশালের নির্বাচন, সিটি কর্পোরেশন, এবং সেখানে একজন নির্বাচন কমিশনার উপস্থিত থেকে বারবার জানিয়েছেন চিফ ইলেকশন কমিশনারকে যে এখানে কোনো ইলেকশন হচ্ছে না, এখানে যা কিছু হচ্ছে ভোট ডাকাতি। এবং আপনি দেখেন প্রায় 1-1.5 মাস পরে ওই সিটি কর্পোরেশনের নির্বাচন ফল ঘোষণা করা হয়েছে। তো অর্থাৎ কি হয়েছিল, ওইটা আপনি ক্যান্সেল করে দিতেন, অথবা আপনি পরদিন ফল ঘোষণা করতে পারতেন। আপনি তা করতে পারেননি কেন, কি হয়েছিল? এই যে কি হয়, এই কি হওয়ার কারণেই আমরা অ্যাকচুয়ালি ভালো নির্বাচন পাই না, এবং আমি পাওয়ার কোনো সম্ভাবনাও দেখি না যে এই আগামী নির্বাচন কমিশন। এখন আপনি আমাকে বলতে পারেন যে এরা তো টেস্টেড না, যে তারা পারে কি না। যেমন একটা ইলেকশন বেশি রিগিং হচ্ছে, তো তারা এটা ইলেকশন কমিশন সেই নির্বাচনটা স্থগিত করে দিতে পারে কিনা, পাওয়ার আছে, করে নাই কোনো দিন। তো না করার ফলে আমাদের আস্থার সংকট আছে যে কেউ যেহেতু করে নাই তাহলে এরাও করতে পারবে না, এবং এরা কিন্তু একই ফ্রেমওয়ার্কের ভেতরে এসেছে। তো এবং দেখেন যে কথাটা বদিউল আলম মজুমদার এবং অন্যরা বারবার বলেছেন যে এমন লোককে সিইসি করা হোক বা ইলেকশন কমিশনার করা হোক যে সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে নাই। যে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ না করে থাকে অতিরিক্ত সুযোগ সুবিধা, তাহলে তার কাছ থেকে কিন্তু আপনি একটা বেটার সার্ভিস আশা করতে পারেন পাবলিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে। কিন্তু যে লোক সরকারি সুবিধা গ্রহণ করেছেন বারবার, এই হাবিবুল আওয়াল না, জি, তো উনি যে পরিমাণ সরকারি সুবিধা গ্রহণ করেছেন তাতে ওনার পক্ষে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বলা সম্ভব নয় যে আমি সরকারের এই সিদ্ধান্ত
এই ইনস্ট্রাকশন, এটা মানি না, এটা বলা সম্ভব নয়। এটা অন্য আরও 2 জন সিনিয়র সচিবের ক্ষেত্রে বলা সম্ভব নয়। সিনিয়র সচিব মানে কি, আপনাকে এক্সটেনশন দিয়ে আবার সচিব বানানো হয়েছে, তা সেই পদে দেওয়া হয়েছে, একাধিক পদে এরা বেনিফিশিয়ারি। তো সুতরাং এদের মাধ্যমে একটি শক্তিশালী মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন গঠন হলো, এটা আমি মনে করি না। জি জি, জনাব মোফাজ্জল করিম, আমরা যেটা বলছিলাম যে আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দল বিএনপি, জাপা এবং অন্যান্যরা, বিএনপি বলেছেন যে এই নির্বাচন কমিশন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, কারণ নির্বাচনকালীন সরকারি মুখ্য নির্বাচন কমিশন নয়। আপনি কি বলবেন? বিএনপি বা অন্যান্য যারা এতে কোনো আগ্রহ দেখাচ্ছেন না, স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা এটা মানি না ধরনের। ঠিক মানি না বলে নাই, বলছে যে এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু অবাধ ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য কোনো ভূমিকা রাখতে পারবে না যদি না নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হয়। হ্যাঁ, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে তাদের এই বক্তব্যটা সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য, এবং তাদের মূল বক্তব্য যেটা, সেটা নির্বাচন কমিশন কাদের দিয়ে গঠিত হলো কি হলো না সেটা নয়। তাদের মূল বক্তব্য হচ্ছে যে নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। তো সেটা বহু আগে থেকেই তো তাদের এই দাবি চলে আসছে, এবং তাদের দাবির সপক্ষে তারা বিভিন্ন নির্বাচনের উদাহরণ তুলছেন। জাতীয় নির্বাচন 2-3টা আমরা অন্তত দেখেছি, যেখানে ক্ষমতাসীন দল তাদের প্রভাব বা তাদের নির্দেশনা ইত্যাদি মোটামুটি জারি রেখেছেন। তো সেই জন্য আমি মনে করি যে হ্যাঁ, এটা অন্য ইস্যু। নির্বাচনের সময়, নির্বাচনকালীন সময়ে কি সরকার থাকবে না থাকবে, তো আপাতত তো আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত ওটা না হয়েছে, নির্বাচন কমিশন তো গঠন করতেই হবে, এটা তো ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। দ্বিতীয়ত আপনি যেখানে 50টি বছর পর এই নির্বাচন সংক্রান্ত আইনটা প্রণয়ন করেছেন, এবং এটাকে বাস্তবায়ন তো অবশ্যই করতে হবে। এবং আমি মাঝে মাঝে বিস্মিত হই, 50 বছর কি করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবং কেউ তার জন্য কোনো মামলা মোকদ্দমা রিট ইত্যাদি কিচ্ছু করলেন না, হাতের আন্দাজে চললো। এটা লজ্জাজনক আমার মতে আর কি। তো যাই হোক, তো এখন যখন তড়িঘড়ি করেই হোক আর যে করেই হোক নির্বাচন আইন হয়েছে, সেই আইনের আওতায় নির্বাচন কমিশন গঠন করতে হবে, করাও হয়েছে। এবং আমরা একটু আগে সবাই, এবং দেশবাসীও আমরা সবাই বোধহয় তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের সাফল্য কামনা করি। কথা হচ্ছে যাদের নিয়ে গঠন করা হয়েছে, ব্যক্তিগতভাবে তাদেরকে আমরা চিনি কি চিনি না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তাদের পারফরমেন্সটা, যে বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে, তারা কি ফল দেন আগামী 5 বছর, সেটার উপর নির্ভর করছে। যে কথাটি ডক্টর সিদ্দিকী, রেজওয়ান সিদ্দিকী বলেছেন বা কিছুটা ইঙ্গিত দিয়েছেন ইশতিয়াক সাহেব, যে আমলাদের নিয়েই তো মোটামুটি এটা গঠিত হয়েছে, তারা সারা জীবন সুবিধা ভোগ করে এসছেন সরকারের, অতএব তারা তো সরকারের মতো ইয়ে করবে। কথাটা একটু যেন কেমন একটু বেশি আমার কাছে একটু মনে হচ্ছে কঠিন এবং একটু দৃঢ় হয়ে যাচ্ছে মনে হয়। কারণ সুবিধা ভোগ কে করেন না, সরকারের কাছ থেকে সুবিধা ভোগ কে নেয় না, রাজনৈতিক বেশি সুবিধা কাঠার মধ্যেই মানে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত অবসর পরেও এই সুবিধার মধ্যে দিয়ে যান। এটা তো অন্যায়ভাবে তো নেওয়া হয় না, এটা তো আইন কানুনের মাধ্যমে যেটা তাদের দেওয়া হয়েছে। মনে করুন যেটা বলেন আপনি রিটায়ার করার পরে, অবসর গ্রহণ করার পরেও সুবিধা পায়, সেটা তো এখন দেশের সরকার যদি আমি যেটা বলতে চেয়েছি, তাদের সিস্টেমের কালচারটার মধ্যে একটা সুবিধা তৈরি করার সংস্কৃতি চালু হয় একদম জীবনের শুরু থেকে, এবং সেটা তারা নেয়ার চেষ্টা করে। তাদের মধ্যে প্রো পিপল অ্যাপ্রোচ অনেক কম মানুষের জন্য। নির্বাচন কমিশন তো একটা প্রো পিপল অ্যাপ্রোচের কাজ, একটা সাংবিধানিক দায়িত্ব। আমি মানলাম আপনার কথা, মানলাম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো, এই আমলারাই কি প্রো পিপল কাজ কিছু বাংলাদেশে কিছু করে নাই? এই বাংলাদেশ আমলে, পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে আমলারা বেতনও খায়, আবার কিছু কিছু কাজও তো ভালো করে। যদি তারা 14 আনা যদি খারাপ করে, 2 আনাও তো ভালো করেছে নিশ্চয়ই। তত এটা নিয়ে বোধহয় এখানেই না, আসল কথাটা হচ্ছে যেটা আর কি, সেটা আমি বলতে চাই পরিষ্কারভাবে, যে যাদেরকে যাদেরকে পছন্দ করে নেওয়া হলো
সার্চ কমিটি ইত্যাদির মাধ্যমে, তারা আসলেই কেউ যদি বলে যে যেভাবেই সার্চ করুন না কেন, কথা তো একটাই, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পরামর্শ দিয়েছেন সেভাবেই গঠিত হয়ে গেছে। কারণ সংবিধানের 118 ধারায় 118 অনুচ্ছেদ সেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহামান্য রাষ্ট্রপতি শুধুমাত্র 2টি কাজ তিনি কাউকে জিজ্ঞেস না করে একা একাই করবেন। এক হলো প্রধানমন্ত্রীর নিয়োগ, আর একটা প্রধান বিচারপতি নিয়োগ, সংখ্যাগরিষ্ঠ দল যাকে মনোনীত করে। হ্যাঁ, তো যাই হোক, এটা আর কি, এই দুইটা তিনি করবেন, তাকে কারোর সঙ্গে আলাপ করতে হবে না। বাদ বাকি সমস্ত কাজ ইনক্লুডিং এই নির্বাচন কমিশন গঠন করা, এটাও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন। আমি এখানে বিনীতভাবে একটা প্রস্তাব রাখতে চাই, সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই 118 অনুচ্ছেদের একটু সংশোধনী আনুন, এবং সেটা সংসদে এটা পাশ করা নিয়ে এই সংশোধনীটা কী হবে, যে হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারটাও মহামান্য রাষ্ট্রপতি কারোর সঙ্গে আলোচনা করবেন না, নিজে থেকে করবেন। তাহলে পরে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে যাক, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী হচ্ছে না। আচ্ছা, সেটা একটু যাই, একটু সৈয়দ ইশতিয়াক রেজা, এই যে আমরা যেটা দেখলাম নির্বাচন কমিশন মানে গঠন করা হলো, কিন্তু এর দ্বারাই কি সংকট সব শেষ হয়ে গেল? কারণ প্রধান রাজনৈতিক দল এবং অন্যান্যরা যেই রিয়াকশন আমরা দেখলাম, তাতে মূল বিষয়টা কিন্তু আর এইখানে থাকলো না। সংকট তো আসলে শেষ হয়নি, একটা ধাপ অতিক্রম করেছি, যে একটা কমিশন গঠিত হয়েছে। এখন সামনের দিন তো অনেক বড় লম্বা পথ। একটা জিনিস দেখেন, আপনি যে বলছিলেন যে তাকে অভিনন্দন আওয়ামী লীগ ছাড়া অন্যরা তেমনভাবে ওয়েলকাম করে নাই, কিন্তু আবার যদি দেখেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি ঘরের বুদ্ধিজীবী, তিনি কিন্তু বলেছেন তারও সাজেশন ছিল, এবং তিনি তাকে রাখাতে হাবিবুল আওয়ালকে চিফ ইলেকশন কমিশনার করায় তিনি অভিনন্দন জানিয়েছেন সরকারকে, এবং তিনি মনে করেন যে তার অধীনে অবশ্যই একটি ভালো নির্বাচন হবে। আমার কাছে তার বক্তব্যের রেকর্ডটিও আছে, এবং তিনি কারো কথা শোনার লোক না, তিনি অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করেন, এবং সেই কারণে তিনি মনে করেন যে বিএনপিরও উচিত নির্বাচনে আসা। এটা হলো একটা দিক। সুতরাং এখানে একটা মিশ্র জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আমি যেটা বলব, সংকটের সমাধান হবে সহসা আশা করা যায় না। বাংলাদেশের একটা বিদ্বেষ এবং বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি যেটি আছে, সেটি সহজে মিটবার নয়, এবং বর্তমান সময়ে সেটি আরও বেশি প্রশস্ত হয়েছে সেই বিভাজন। এখন বিএনপি 2014-তে নির্বাচনে যায় নাই, 2018-তে গিয়েছে, কিন্তু দুটি নির্বাচন নিয়েই এক ধরনের অস্বস্তি আছে। সামনে নির্বাচনে তাহলে বিএনপির রোলটা কী হবে? বিএনপি একটা হলো দল হিসেবে বিএনপি কী ধরনের সিদ্ধান্ত নেয়, আবার জনগণ কিভাবে দেখতে চায় আগামী নির্বাচনটাকে, দল হিসেবে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনটাকে করতে চায়, এবং মানুষ কিভাবে দেখতে চায়, এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে নির্বাচন একটি দেখতে চায়। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, আমার ধারণা নির্বাচন কেন্দ্রিক নাটকীয়তা অনেক আমরা দেখতে পাবো, জটিলতাও দেখতে পাবো। সমাধানের পথ কিন্তু দিন শেষে রাজনীতিবিদদের হাতে। আমাদের নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান, সংসদ প্রতিষ্ঠান, জুডিশিয়ারি প্রতিষ্ঠান, ব্যুরোক্রেসি বলেন, এডুকেশন বলেন, সব কিছু প্রতিষ্ঠান। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করে, যে রাজনৈতিক দল, তারা সাংঘাতিক অপ্রাতিষ্ঠানিক। ফলে কখনোই একটা সুস্থ স্বাভাবিক গভর্নেন্স প্রসেস, আমি জানি না সুশাসন বলে অনেকে, আমি গভর্নেন্সের বাংলা কী, একটা স্বাভাবিক গভর্নেন্স প্রসেস কিন্তু শাসন প্রণালী আমরা দেখতে পাই না, এবং শাসন প্রণালীর ভিতরে মানুষের যে অংশগ্রহণটা, মানুষের যে ভাবনাটা, সেটা কিন্তু পরিস্ফুটিত হয় না। এই যে নির্বাচন কমিশন গঠিত হলো, প্রচুর নাম আসলো, প্রচুর মানুষের সাথে বসা হলো, যে নাগরিক সমাজের সাথে, সাংবাদিকদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে, কিন্তু কোথাও দেখবেন না মানুষের ভাবনার একটা জায়গা তৈরি হয়েছে, যে এন্ড অফ দ্য ডে নির্বাচনে রাজনৈতিক দল পার্টিসিপেট করে, সরকার আয়োজন করে, কমিশন পরিচালনা করে, কিন্তু মানুষ তো ভোট দেয়। মানুষের ভাবনাটা কোথায় আছে, সেইটাই আগামী কিছুদিন আমরা 2 বছর এদের কর্মকাণ্ডে দেখতে পাবো কিনা। জি, ডক্টর রেজওয়ান ঠিক প্রশ্নে উত্থাপন করেছেন সৈয়দ ইশতিয়াক রেজা, যে দেখতে পাবো কিনা। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, অর্থাৎ গত 5 বছর 10 বছরের যে নির্বাচনের অভিজ্ঞতা, সে অভিজ্ঞতায় বলে যে আমরা দেখতে পাবো না। এই কারণে যে আমরা তো কাউকে অবিশ্বাস করার কোনো ব্যাপার ছিল না, সেটা এটিএম শামসুল হুদাই বলেন আর নুরুল হুদাই বলে।
আমরা তো মনে করেছি ঠিক আছে তারা সঠিকভাবে ইলেকশন পরিচালনা করবেন। এবং দেখেন কত বড় নির্লজ্জ একটা লোক, যে যখন 100 লোক খুন হয়ে গেছে তখনও বলছেন নির্বাচন অত্যন্ত চমৎকার হয়েছে। আর এই সমস্ত খুন টুনের দায় দায়িত্ব আমাদের না, এগুলো পুলিশের কাজ। না, এটা রাজনৈতিক দলের উপর কি কিছুটা দায়, পুলিশের কাজ, রাজনৈতিক দলের কাজ, প্রার্থীদের দায়িত্ব, প্রার্থীদের দায়িত্ব, অনেক কিছু বলেছেন উনি। অর্থাৎ উনি কোনোভাবে দায়ী না, বা ইলেকশন কমিশন কোনোভাবে দায়ী না। তাই যদি হয় তাহলে তো কমিশনের কোনো দরকার করে না, দরকারই নেই, একদম দরকার করে না। তো আপনি ভোটের দিন ডিক্লেয়ার করে দেবেন, মেরে কেটে যে যেমনি পারে, তাহলে সে সেভাবে নিয়ে যাবেন, নিয়ে ডিক্লেয়ার করে দেবে যে আমি ইলেক্টেড। তো সুতরাং এই যে অ্যাটিচিউড, এই অ্যাটিচিউডটা পরিবর্তন আনতে হবে। সেটা আগের 10 বছরে যারা ছিলেন তারা এই পরিবর্তনটা আনতে পারেন নাই, বা আনার চিন্তাও করেন নাই। এখন যারা আসছেন তারাও আসলে এই সুবিধাভোগী শ্রেণী, এবং সুবিধা পেতে পেতেই আসছেন। তো সুতরাং, এবং এখনও এটাও একটা সুবিধা পাওয়া। মাহবুব তালুকদারের ইন্টারভিউ পড়লে বোঝা যাবে যে অনেক সময় আমি ভাবি যে আমার গাড়িতে পতাকা কেন, মানে এটা কি জিনিসটাকে ভেবে উনি কুল পান নাই, কিন্তু ওনার পতাকা আছে, গার্ড আছে, স্যালিউট করে। তো এখন কথা হলো যে এগুলোও এক ধরনের আকর্ষণ। সুতরাং সেই জায়গায় হ্যাঁ বলতে পারেন যে এদের তো পরীক্ষার সময় দিতে হবে। পরীক্ষার সময় কিভাবে দিবেন, কি করবেন, করে কি রেজাল্ট হবে তা তো কোনো বলা যায় না। কোনো আপনি এ দেশে চিফ জাস্টিসকে ধমক দিয়ে দেশের বাইরে বের করে দেয়া যায়, চিফ জাস্টিসকে। এটি কোন দেশ? তো সুতরাং আপনি এই যে যাদের কথা আমরা বলছি, যাদের নিয়ে আলোচনা করছি, তারা তো আর চিফ জাস্টিসের চাইতে বড় সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন না বা নেই। তো তাহলে তাদের কাছ থেকে আমরা আর কতটুকু আশা করতে পারবো? তবু এসকে সিনহা দাঁড়াবার চেষ্টা করেছিলেন, এর থেকে দাঁড়াবেই না। না, আপনি মানে মূল জোরটা আপনি কোথায় দিচ্ছেন? যে নির্বাচনকালীন সরকার বা সরকারের সদিচ্ছা, মানে তার উপর? না, নির্বাচন কমিশনের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের মেরুদণ্ডের উপর, যে আমি এখানে ইলেকশন সঠিক হয় নাই, সো এই ইলেকশন এটা আর রান করবে না, নতুন করে এখানে নির্বাচন হবে, যেটা নিয়ম। তো সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। শুধু কি নির্বাচন কমিশনের একার পক্ষে একটি নির্বাচন ফ্রি এবং ফেয়ার করার মতো নিশ্চয় না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের অভ্যাস হয়ে গেছে যে না, শুধু নির্বাচন কমিশন কে আর এটা পারে, এত বড় একটা কাজ, মাসিভ ওয়ার্ক, এটা পারে না। ফলে আমরা নির্বাচন কমিশনকে একটা সুবিধা দেওয়ার লাইনে সবসময় আছি। তো সে লাইনটা যখনই আমরা যাই তখন সেটা ক্ষমতাসীন দলের পক্ষে যায়। সুতরাং ইলেকশনে কয়টা লোক, ভারত ইন্ডিয়ান ইলেকশন কমিশনে কয়টা লোক কাজ করে? কয়টা লোক? হাতে গোনা লোক। আপনার তো সব আছে, শত শত লোক আছে, আপনি পারেন না কেন? জনাব মোফাজ্জল করিম, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, আমি যদি একটু জুড়ে দিই আপনার কাছে, যে শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করা সম্ভব কিনা? ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি এই কথাটাই আর কি আমি বলতে চেয়েছিলাম, উত্থাপন করতে চেয়েছিলাম। ডক্টর সিদ্দিকীও মোটামুটি এই লাইনে কথা বলেছেন। তবে মূল নায়ককে, এই নাটকের মধ্যে অনেক চরিত্র আছে, খলনায়ক, প্রতিনায়ক, সহনায়ক ইত্যাদি। কিন্তু আসল নায়কটাকে, আসল নায়ক হচ্ছে নির্বাচন কমিশন। এবং তার মধ্যে নির্বাচন কমিশনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সাহেব যেদিকে নিয়ে যাবেন সেটাই আমরা দেখলাম, 5 বছর পর্যন্ত দেখলাম। আচ্ছা, কিন্তু সংবিধানও স্পষ্ট করে বলা আছে, বিভিন্ন জায়গায় বলা আছে, নির্বাচনের আইনের মধ্যে তো বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন করবে ঠিকই, তবে সরকারের সকল অঙ্গ প্রত্যঙ্গ যা যা আছে সবাই তাকে সহযোগিতা, সহায়তা দিতে হবে। এটা তো আইনের কথা, কিন্তু বাস্তবটা কি হচ্ছে? না, বাস্তব তালে আইনটাকে ছুঁড়ে ফেলে দেন, সেটা আইনের কথা বলে তো চোখ বন্ধ করে থাকা যাবে না। ওই আইনটা প্রয়োগ করা হয় না দেখেই তো এই অবস্থা। আপনি একটা সার্কুলার জারি করে দিলেন যে আগামী নির্বাচনে সব সরকারি কর্মকর্তা কর্মচারী তারা নির্বাচন কমিশনকে সাহায্য সহায়তা করবে বলে খালাস চুপচাপ বসে থাকলেন, তারপরে দেখা গেল কিছুই করলো না। এখানে প্রথম কথা হচ্ছে
আমি মনে করি, এবং আমি অ্যাকচুয়ালি গতকালকে তো শনিবার দিন হয়েছে, একটা আর্টিকেলও লিখেছি একটা কালের কণ্ঠে, সেখানে পরিষ্কারভাবে আমি যেটা বলতে চেয়েছি আমি সেটা রিপিট করতে চাই এখন। সেটা হচ্ছে কি চাই আমরা চাই একটা মেরুদণ্ড বিশিষ্ট, সাহসী, সৎ একটা নির্বাচন কমিশন, সেই সঙ্গে সঙ্গে নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থা। আপনার এই নিরপেক্ষ প্রশাসন রাখতে হলেই তো প্রশ্ন আসে সরকারের প্রশ্ন, হ্যাঁ নিরপেক্ষ সরকার নিরপেক্ষ হবে কি? নিরপেক্ষ প্রশাসন মানেই হচ্ছে কি সরকার, নিরপেক্ষ সরকার। সরকার যদি ক্ষমতায় থেকে যেভাবে চালাচ্ছিলেন, বা অনেক দাবি দাওয়া সত্ত্বেও তারা যারা ছাড়বেন না, ক্ষমতা ছাড়বেন না, তারাই নির্বাচন করুন, ভালো কথা করুন, কিন্তু তাহলে আপনার নিরপেক্ষতাটা এবং আপনার প্রশাসনে বিশেষ করে মাঠ কর্মী যারা রয়েছে, ডিসি, এসপি, ইউএনও, ওসি ইত্যাদি যারা মাঠকর্মী পর্যায়ে আছে, তাদের নিরপেক্ষতাটা যেন একেবারে দৃশ্যমান হয়। কোনো রকমের না যে অমুকখানে বিএনপির অফিস জ্বালাই দিচ্ছে বা পুরো। আমরা মানে আমাদের যে অভিজ্ঞতা সেটা কি আশা করতে পারি? আমি তো সেটাই বলছি ভাই, যে অভিজ্ঞতা গত 5 বছরের বিশেষ করে আর কি, যে অভিজ্ঞতা আগেও দেখেছি, এটা ভালো না, মোটেই সুখকর না, এবং এটা সম্পূর্ণ অবাঞ্ছিত একটা অভিজ্ঞতা। এখন ওই চ্যাপ্টারে যদি আবার চলতে থাকে তাহলে নুরুল হুদা এবং হাবিবুল আউয়ালের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যদি করতে হয় আপনাকে আইন যেগুলো আছে, চমৎকার সুন্দর সুন্দর আইন আছে, সেগুলো আপনি প্রয়োগ করুন। আপনার ওই যে এক একটা নির্বাচনে এক একজন প্রার্থী 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি যে খরচ করেন, এটা সম্বন্ধে তো সুস্পষ্ট আইন আছে, কিন্তু এটার এক আনাও প্রয়োগ হয় না। একটা জমা দিতে হবে, কত ব্যয় হয়েছে, যেখানে চা খাওয়াতেই গেছে তার হয়তো 1 কোটি টাকা, সেখানে লিখে দিল চা খাওয়ানো বাবদ 10 লাখ টাকা বা 10,000 টাকা। তো যাই হোক, আইনগুলোকে প্রয়োগ করুন, এবং বিশেষ করে প্রশাসনে যারা রয়েছেন, আমি আবারও বলছি, আমি আমার অভিজ্ঞতাতে বলছি, সে 70 ইংরেজি দেশ স্বাধীন হওয়ার আগের যে নির্বাচন হয়েছিল, 1970-এর নির্বাচন, সেখানে আমি মাঠ পর্যায়ে একজন রিটার্নিং অফিসার ছিলাম। তখন আমি একটা মহকুমার দায়িত্বে ছিলাম। সেই প্রশাসনও কি আছে এখন? আপনি যে প্রশাসনের না, সেই প্রশাসন থেকে অনেক ভালো প্রশাসন আছে না। এখানে কিন্তু একটা জিনিস ফখরুল ভুল করছেন। আমি মনে করি এখনকার যারা প্রশাসন রয়েছে, মেধার দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, দক্ষতার দিক দিয়ে, তিনটা বললাম, থেকে আমাদের কোনো নাই, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, তারা অনেক বেশি মেধাবী, আমার চাইতে অনেক বেশি মেধাবী এখন আমার জুনিয়র কর্মকর্তা যারা, এই বলেন আলমগীর, হাবিবুর রহমান, আনিসুর রহমান, হাবিবুল আউয়াল ইত্যাদি, এরা খুবই মেধাবী এবং যোগ্যতা দক্ষতা আছে। কিন্তু যেটা আমাদের ছিল এখন অনেকটা দেখছি এখানে নাই, সেটা কি সোজা বলে না বলার একটা থাকা চাই। বলবো, এই ডিসি সাহেব শোনেন, ওই বেটাকে অ্যারেস্ট করেন তো, এটা বড় বেশি বাড়াবাড়ি করতেছে। তখন যদি ডিসি সাহেব যদি না বলে, স্যার না দেখে না জানিয়ে তদন্ত না করে কিছু কিছু করা যাবে না, বলা হ্যাঁ বলার সক্ষমতা থাকতে হবে। নিশ্চয়ই, আমি আবার আসি, আইনের প্রয়োগটা করতে হবে আপনাকে আইনের মধ্যে থেকেই। জি, সৈয়দ ইশতিয়াক, যে কথাটি আমরা আলোচনা করছিলাম, যে শুধুমাত্র একটি নির্বাচন কমিশনের পক্ষে ফ্রি ফেয়ার ইলেকশন করা সম্ভব কিনা, সেটা একেবারেই সম্ভব না। একেবারেই সম্ভব না, সম্ভব না। এরকম একটা নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতিতে কোনোভাবেই সম্ভব না। এটা সোজা সাপটা বলাই ভালো। আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমি বলবো মানের দিক থেকে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং এখানে ওই জায়গায় এখানে আর এটা আশা করার কোনো কারণ নাই। আকাশ থেকে কিছু ফেরেশতা এসে বাংলাদেশে খুব সুন্দর নির্বাচন করে চলে যাবেন। যার এই রাজনৈতিক সংস্কৃতির ইম্প্যাক্ট আপনি দেখেন কোথায় না পড়েছে, সাংবাদিকদের মধ্যে, পেশাজীবীদের মধ্যে, প্রশাসনে পড়েছে। সমাজের এমন কোনো স্তর নাই যেখানে এটা স্পর্শ করছে না। সুতরাং এই জায়গায় আমরা আশা করে লাভ নাই যে আমরা করতে পারব। যেটা প্রয়োজন সেটা হলো মানুষগুলোর অন্তরাত্মায় মানুষের জন্য ভালোবাসা আছে কিনা, যারা দায়িত্ব নিয়েছেন, আর হলো যে আমি আইনের প্রয়োগটা সঠিকভাবে করতে পারছি কিনা। দেখেন আমাদের নির্বাচন কমিশনের আইনটা কিন্তু খুবই শক্তিশালী, ভারতের থেকেও শক্তিশালী। এটা আমরা এরা বিধি করতে পারে, সংসদের অনুমোদন ছাড়া বিধি করতে পারে। এটা শুধু আমরা গত 8-10 বছরে শুনছি, কিন্তু তার কোনো প্রয়োগ কিন্তু আমরা দেখি না। এটা ইচ্ছা করলে এটা নতুন বিধি করে করতে পারেন। তিনি যে কোনো সময় নির্বাচন ভেস্তে দিতে পারেন যে না, এই নির্বাচন হয়নি, সুতরাং আমি এখানে আবার নির্বাচন করব। যে দৃষ্টান্তগুলো আমরা ইউনিয়ন পরিষদে দেখেছি, ইচ্ছা করলে তিনি কিন্তু সেখানে নতুন নির্বাচন করতে পারতেন। সবচেয়ে বড় যেটি আছে, তার হাতে অনেক বড় অস্ত্র আছে।
সঠিক নির্বাচন না হলে তার অনুমোদন ছাড়া গেজেট করা যাবে না এমপিদের। একটা কোথাও প্রয়োগ দেখলাম না আমরা। এটার অর্থ হলো যে আমাদের এখানে যারা যাচ্ছেন তারা তাদের দায়িত্বটা, অনেকে বলছেন তারা নির্বাচনটা পরিচালনা করছেন, আমি এই কথাটার সাথেও একটু ডিফার করি। নির্বাচনটা আসলে প্রশাসন পরিচালনা করে তাদের অধীনে থেকে, তারা সাংবিধানিক দায়িত্ব পালন করেন। তার মানে নির্বাচন করে সরকার, নির্বাচন করে সরকার, নির্বাচন কমিশনের হাতে কিছু নাই। নির্বাচন কমিশনের অধীনে থেকে নির্বাচন অধীনে তখন প্রশাসনের বদলি, তাদের চাকরি সবকিছু কিন্তু নির্ভর করে নির্বাচন কমিশনের উপরে, এবং বাজেটটা কিন্তু কমিশন থেকে যায়। ওই সময় পুলিশ যে আইন শৃঙ্খলার দায়িত্ব থেকে কমিশন থেকে বাজেট যাচ্ছে, প্রশাসনের কর্মকর্তারা যে দায়িত্ব পালন করছেন তাদের বাজেট নির্বাচন কমিশন থেকে যাচ্ছে। অর্থাৎ একটা খুবই ভালো স্বাধীন কাঠামো রয়েছে, কিন্তু এখন সেটার প্রয়োগটা আমরা করতে পারছি না। অনেক অনেক আমাদের বড় কারণ রয়ে গেছে। সবচেয়ে বড় কারণ হলো, যেটা আমি আগের বারও বলেছি, এরকম একটা বিভাজিত রাজনৈতিক সমাজ তো আর কোথাও নাই আসলে, এবং বিভাজন রেখাটা আরও বেশি তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, শার্প হয়ে যাচ্ছে। আমাদের রাজনীতিবিদরা স্বাধীনতার 50 বছর চলে গেছে, তারা যদি তাদের মানুষের প্রতি, দেশের বিকাশের প্রতি সত্যি সত্যি একটা নজর থাকে, তাহলে গণতন্ত্র আর বিকাশের জন্য নির্বাচন ব্যবস্থা, সংসদ, এই দুটির প্রতি তো অনেক বেশি অঙ্গীকার থাকার কথা। আজকে দক্ষিণ এশিয়ায় কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে যত কথা হচ্ছে, এত কথা অন্য কথা হচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় কথা, রাজনীতিবিদরা নিজেদের উপরে নিজের আস্থা রাখতে পারছেন না, একে অন্যকে আস্থায় আনতে পারছেন না। তাহলে মানুষ কিভাবে তাদের প্রতি আস্থা রাখবে, এবং মানুষ কিভাবে আশা করবে যে তাদের দ্বারা গঠিত একটি কমিশন খুব ভালো নির্বাচন করে ফেলবে? এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা আনতে পারি নাই। তারপরেও আমরা কখনো কখনো দেখি যে ভালো নির্বাচন দু একটা হয় বাংলাদেশে, দু একটা যে হয়নি তা তো না, কিন্তু আপনি যদি তৎকালীন সরকারগুলোর সহযোগিতা দেখেন, প্রশাসনের ভূমিকা দেখেন, রাজনৈতিক দলগুলোর আচরণ দেখেন, প্রার্থীদের আচরণ দেখেন, তাহলে দেখবেন যে সেগুলো একটা বড় কারণ ছিল, অবদান রাখতে পেরেছে। দেশের ভিতরে একটা সংস্কৃতি এবং পরিবেশ আনতে হবে নির্বাচনের, যে বাংলাদেশকে একটু মাথা উঁচু করে বলতে হবে যে আমরা অনেক উন্নত করেছি, ইকোনমিক অর্জন আমাদের অনেক, কিন্তু আমরা এবার একটু রাজনৈতিক অর্জন করতে চাই, আমরা একটু সামনের দিকে পৃথিবীকে দেখাতে চাই যে বাংলাদেশেও খুবই স্ট্যান্ডার্ড ডেমোক্রেটিক প্র্যাকটিস হয়। আলোচনা তো মোটামুটি আপনি করেই ফেলেছেন সব। তো এখন যেটা হলো যে চট করেই ইলেকশন কমিশন একেবারে একটা ফেয়ার ইলেকশন দিতে পারবে না, এটা ঠিক। কেন পারবে না? আপনি যেমন ধরেন একজন ডিসি, সে এমন পক্ষপাতমূলক আচরণ করলো, তাকে সাসপেন্ড করে দিতে হবে, মানে এটা করার জন্য সাসপেন্ড করতে হবে। এইটা কিন্তু যিনি ইলেকশন কমিশনার হন, তিনি কিন্তু পলিটিক্যাল কারণে এই কাজটা করতে পারেন না। কেন? ওই যে মানে আপনারা আগেই আলোচনা করেছিলেন যে মেরুদণ্ড সম্পন্ন ইলেকশন কমিশন, তার কিন্তু ক্ষমতা আছে করার, করতে পারেন নাই, এ পর্যন্ত দেখাইতে পারেন নাই। বরিশালে তো এ পর্যন্ত পারেন নাই বলে যে ভবিষ্যতেও পারবেন না, না ভবিষ্যতে পারবেন, এটা এ ব্যাপারে আমি আশাবাদী। কিন্তু যেমন ধরেন বসেছিলেন মাহবুব তালুকদার বরিশালে, উনি চিফ ইলেকশন কমিশনারকে জানিয়েছেন যে এখানে কোনো ইলেকশন হচ্ছে না, যা হচ্ছে ভোট ডাকাতি হচ্ছে। তিনি সকল সদস্যকে জানিয়েছেন যে দয়া করে আপনারা এই ইলেকশনটা বাতিল করেন, ক্যান্সেল করে দেন। উনি তো নিজে প্রেস কনফারেন্স করেছেন, তো কেউ তো করে নাই, কেউ এগিয়ে যায় নাই। তো ফলে সেই কাজটাও কিন্তু খুব সহজ নয় যে আপনি ইলেকশন কমিশনার, অতএব আপনি কাঞ্চন ডিসি সরা দাও, তো সেটা কিন্তু করা যায় নাই বা করা সম্ভব হয় নাই। এই যে সম্ভব হয় নাই, এটা হলো সমস্যা। জি, মানে শেষ পাঁচে আছে কেন সম্ভব হয় নাই, এটার একটা আমি কথা বলি। আমি আগে বলেছি, আমি এই ব্যাপারে অন্তত 4-5টা ইলেকশনের সময় আমি আমার চাকরি জীবনে আমি রিটার্নিং অফিসার ছিলাম। কোনো ইলেকশনেই আমি এমনকি ঢাকা জেলায়, বৃহত্তর ঢাকা জেলায় রিটার্নিং অফিসার ছিলাম, যখন জেনারেল উসমানী বা এরা ইলেকশন করেছেন, জাস্টিস সাত্তারেরা ইলেকশন। কিন্তু কোনো সময়ই আমি বা আমার কোনো সহকর্মী সরকারের পক্ষ থেকে, ঢাকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কোনো প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী বা কোনো এমপির তো প্রশ্নই আসে না, কেউ যে বলেছে এটা করেন ওটা করেন এটা করেন, এরকম কোনো রকমের কোনো রিটার্নিং অফিসার ইদানিংকালে শোনা যায়। আমি তো রিটার্নিং অফিসার না, আমি এখন ডিসি না, শুনি যে এই সমস্ত নির্দেশাবলীর উপরে সমস্ত কিছু চলে। তাহলে নির্দেশাবলীও দিবেন ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, আবার এদিকে বলবেন
যে ইয়ে করতে হবে, আইন প্রয়োগ করতে হবে, এটা তো হয় না। সেই জন্য আমি বলছি, আমি আশা করব এই মাহেন্দ্রক্ষণ এখন খুবই শুভক্ষণ, যখন এনারা ইয়ে নিলেন একটু কয়েক ঘন্টা আগে শপথ নিলেন, আশা করব যে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। সে কথা উনিও বলেছেন যে শপথ আমার মনে হয় শেষের দিকে দৃষ্টান্ত স্থাপন করবে আমি আশা করি হাবিবুল আউয়াল কমিশন। কারণ যত খারাপ কথাই হোক না কেন, যত এদের সম্বন্ধে এটা তো স্বীকার করতেই হবে যে এদের চাইতে অন্ততপক্ষে ডক্টর শামসুল হুদা, নট নুরুল হুদা, শামসুল হুদা বা তার আগে আবু হেনা, হ্যাঁ, এরা তো ভালো দৃষ্টান্ত স্থাপন করে গেছে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে ইশতিয়াকে একটু শুনে যাই যে যেটি মানে উদাহরণ দিয়ে বলছিলেন মোফাজ্জল করিম, সেটা আমরা এখন কেন পাই না? না, যেটা রেজাউল সিদ্দিকী কিছুটা বলেছেন, তিনি তার মনোজগতে কিন্তু রাজনৈতিক ভাবনা, সাংবিধানিক ভাবনা নাই। কার? এই কমিশনের লোকদের। হ্যাঁ, তাহলে কিন্তু এটার প্রয়োগ করা সম্ভব না, ক্ষমতার প্রয়োগটা সম্ভব না। দৃষ্টান্ত স্থাপনের কথা বলছিলেন জনাব মোফাজ্জল করিম, নিঃসন্দেহে এটা কিন্তু তার জন্য একটা সুযোগ। প্রত্যেকে কিন্তু, আল্লাহ কিন্তু সবাইকে সুযোগ দেয় না সব দায়িত্ব পালনে, তারা একটা সুযোগ পেয়েছেন, সুতরাং তারা এখানে সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। এই সুযোগ কিন্তু আওয়ামী লীগের জন্য, ক্ষমতাসীন দলের জন্য, যে তারা তাদের অধীনে একটা নির্বাচনকে অসাধারণ নির্বাচন করতে পেরেছে এবং সেই দৃষ্টান্ত তারাও স্থাপন করতে পারেন। এবং দৃষ্টান্ত স্থাপন করার জায়গাটা কিন্তু বাকি সব রাজনৈতিক দলেরও, তারা এমন একটা জায়গায় আসবেন যেন নির্বাচনটা সুষ্ঠু স্বাভাবিক করতে সকলে বাধ্য হয়। জি, ডক্টর রেজওয়ান, আপনার কাছ থেকে শেষ কথা নিয়ে আমি শেষ করব অনুষ্ঠান। না, আমি ইশতিয়াক রেজার সঙ্গে একমত, আমার নতুন কথা নেই। মানে সেটা কি? হ্যাঁ, সেটা কি একটু শুনি আপনার কাছ থেকে। না, এই যে ইলেকশন সম্পর্কে যেটা, যে আপনার কথাটা দিয়ে ভুলে গেলাম, মানে প্রশাসনিক যে ওনারা যদি মাইন্ডসেট হয়ে আসেন, যদি মাথা থেকে রাজনীতিটা ঝেড়ে ফেলে দিতে পারেন, একটি দায়িত্ববোধ থেকে, যে কথাটি আজকে মানে নবনিযুক্ত বা মানে নতুন সিইসি বলেছেন যে আমরা শপথ নিয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং শপথ রক্ষা করব, দায়িত্ব পালনের চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এটাই তো চায়। এটাই যদি হয়, ঠিক আছে, বেশি তো কিছু সেটাই হোক, আমাদের প্রত্যাশা সেটাই নিশ্চয়ই। আমার মনে আজকে আর সময় নেই। ডক্টর রেজওয়ান সিদ্দিক, সৈয়দ ইশতিয়াক রেজা এবং জনাব মোফাজ্জল করিম, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।